ভাই গত ক্লাসে ঠিক তাহলে আছে। আমি এই 15 পর্যন্ত পড়াইছিলাম, বুঝতে পারছেন? আজকে 16 নম্বর থেকে শুরু করি। দেখেন, তো আজকে নতুন একটা সূত্র লিখছি। এখানে সূত্রগুলো হচ্ছে আগের দিন দেখাইছিলাম। দেখেন, এটা হলো নতুন সূত্র। নতুন সূত্র হচ্ছে আপনার এই যে পিস্টন তো হচ্ছে উঠানামা করে, মানে রেসিপ্রোকেটিং মোশন যাকে বলে। উপরের দিকে যায়, টিডিসিতে যায়, আবার বিডিসিতে আসে, এভাবে উঠানামা করে, তাই না? মানে ক্রাঙ্কশ্যাফটের রোটেশনের কারণে ক্রাঙ্কশ্যাফটে যে ঘুরতে থাকে, এই ক্রাঙ্কশ্যাফটের সাথে এভাবে একটা কানেক্টিং রড লাগানো থাকে। এই কানেক্টিং রডের মাথায় থাকে হচ্ছে পিস্টনের সাথে লাগানো, তাই না? তাহলে এই কানেক্টিং রড ঘোরে, হুম। এটা হলো আপনার রোটেশনাল মোশন বা রোটারি মোশন। এই রোটারি মোশন। আর এই যে পিস্টনটা ওঠানামা করে, এটা বলে রেসিপ্রোকেটিং মোশন, মানে ওঠানামা করে। তো এই পিস্টনের স্পিড মানে রেসিপ্রোকেটিং মোশন, এটার সূত্রটা হচ্ছে ভাই দেখেন, টু টু এল এন। এলটা হলো আপনার স্ট্রোক দৈর্ঘ্য বা স্ট্রোক লেংথ, আর এনটা হচ্ছে স্পিড। স্পিড আরপিএমে, স্পিড ইন আরপিএম, মানে আরপিএম এককে স্পিড। এই জন্য আমরা 60 দ্বারা ভাগ করতেছি। যদি এটা আরপিএসে হয়, সেক্ষেত্রে কিন্তু আর 60 দ্বারা ভাগ করার দরকার নাই। তাহলে এটা হলো পিস্টনের স্পিড। আচ্ছা, তাহলে এটা আজকে নতুন সূত্র। দেখেন তাহলে এখানে যে 16 নম্বর প্রবলেম যেটা, এখানে কি বলেছে দেখি। বলছে একটি ডিজেল ইঞ্জিনের, দেখেন ডিজেল ইঞ্জিন, তো এর কম্প্রেশন রেশিও কত? 16। ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হলো 16। আচ্ছা, প্রাথমিক তাপমাত্রা ও চাপের পরিমাণ 350 কেলভিন হচ্ছে প্রাথমিক তাপমাত্রা। আর প্রাথমিক চাপের পরিমাণ হচ্ছে আপনার 0.2 মেগাপ্যাসকেল। 0.2 মেগাপ্যাসকেল, এটা হলো প্রাথমিক চাপ। আচ্ছা, সর্বোচ্চ তাপমাত্রা কত? 2500 কেলভিন। কাট অফ রেশিও এবং তাপীয় দক্ষতা নির্ণয় করো। মোটামুটি কিন্তু এই প্রবলেমটার কিন্তু আগে যে 15টা প্রবলেম আছে, এগুলোর সাথে কিন্তু মিল নাই। এটা একটু অন্য ধরনের কিন্তু প্রবলেম। আচ্ছা, তাহলে এই প্রবলেম বোঝার জন্য আমাদের অবশ্যই পিভি ডায়াগ্রামটা অঙ্কন করা লাগবে। পিভি ডায়াগ্রাম অঙ্কন না করলে এই প্রবলেম আমরা বুঝতে পারবো না। দেখেন তাহলে এটা কোন ইঞ্জিন? এটা ডিজেল ইঞ্জিন। তো আমি কিন্তু গত ক্লাসে এটা শিখাইছি যে কিভাবে আমরা পিভি ডায়াগ্রাম অঙ্কন করব। আর পিভি ডায়াগ্রাম বা টিএস ডায়াগ্রাম, ওইখান থেকে কিন্তু আমরা চারটা প্রসেসের নামও কিন্তু লিখছিলাম, যে 1 থেকে 2 নাম্বার কি প্রসেস। আচ্ছা, পিভি ডায়াগ্রামটা একটু অঙ্কন করি। পিভি ডায়াগ্রাম, দেখেন ডিজেল ইঞ্জিনের পিভি, এখানে একটা সোজা টান দিবেন, এইখানে এদিকে একটা সরলরেখা অঙ্কন করবেন। তারপরে এই সাইডটা অ্যাড করে দিবেন এভাবে, এই সাইডটা অ্যাড করে দিবেন এভাবে। তাহলে এটা হলো 1 থেকে 2 নাম্বার প্রসেস। এই যে 1 থেকে 2, তাহলে উপরের দিকে গেছে আমার প্রেসার, আর এই ডান দিকে গেছে আমার ভলিউম। তাহলে 1 থেকে 2 নাম্বার প্রসেস, 2 থেকে 3 নাম্বার প্রসেস, 3 থেকে 4 নাম্বার প্রসেস, 4 থেকে 1 নাম্বার প্রসেস। তাহলে এটা হলো পিভি ডায়াগ্রাম। আর টিএস ডায়াগ্রামটা কিন্তু আপনার এই যে ডিজেল সাইকেল বা অটো সাইকেল বা ব্রেইটন সাইকেল, এই সবগুলোর জন্য কিন্তু সেম। এবং এই সাইকেলটা দেখেন, এই যে 1 থেকে 2টা কি বাঁকা না সোজা ভাই? দেখেন তো, 1 থেকে 2 যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু বাঁকা। তাহলে এইখানে হবে এসে সোজা। 1 থেকে 2 এই যে সোজা কিন্তু দিলাম ভাই, দেখছেন? সোজা। আবার 2 থেকে 3টা কি সোজা না? তাহলে এটা দিব আমি হচ্ছে বাঁকা, কিন্তু উপরের দিকে উঠে যাবে। তাহলে টিএস ডায়াগ্রাম, এটা উপরের দিকে টি, ডান দিকে যাবে হলো এন্ট্রপি এস। তাহলে এই যে 1 থেকে 2 কিন্তু সোজা হলো, কারণ এখানে বাঁকা ছিল। আবার পিভি ডায়াগ্রামে 2 থেকে 3টায় দেখেন বাঁকা, সরি সোজা, তাহলে এখানে কিন্তু হলো বাঁকা। আবার 3 থেকে 4 এটা বাঁকা, সো এটা হবে সোজা, নিচের দিকে নামবে। তাহলে 3 থেকে 4। আবার দেখেন 4 থেকে 1 কিন্তু সোজা, এটা হয়ে যাবে হচ্ছে এই যে বাঁকা। তার মানে 4 থেকে 1 এখানে চলে আসলো ভাই। তাহলে এই যে এইটা, যে এটা হলো আমাদের এই পয়েন্টটা টিডিসি, মানে টপ ডেড সেন্টার। টপ ডেড সেন্টারের উপরে পিস্টন উঠতে পারে না, সিলিন্ডারের ভিতরে, মানে উইথিন সিলিন্ডার এই টপ ডেড সেন্টারের উপরে কিন্তু পিস্টন আসতে পারে না। আর এই যে এইটা হলো আমাদের বিডিসি। তাহলে এর নিচে কিন্তু পিস্টন নামতে পারে না। এই যে এই জায়গা জুড়ে একবার, আহ, এই জায়গা জুড়ে কিন্তু পিস্টন যাওয়া আসা করে, বুঝছেন? এইটা এটা যদি আমি এই দিক করি তাহলে এই যে বোঝা যায়। তাহলে এটা হলো টিডিসি, এটা হলো আমাদের বিডিসি। এখানেও তাই, টিডিসি, এটা হলো বিডিসি। তাহলে এই টিডিসির উপরে উঠতে পারবে না, আবার এই যে এর নিচেও কিন্তু আর আসতে পারবে না।
তাহলে ভাই খেয়াল করেন, তাহলে এই টোটালটা কিন্তু সিলিন্ডার ছিল, তাহলে এই সিলিন্ডারের উপরেও কিন্তু একটু আমার ভলিউম আছে, যার উপরে এই দেখেন এই পয়েন্টের উপরে পিস্টন উঠতে পারতেছে না। তাহলে এইটা যে আমাদের ভলিউমটা দেখেন, ভলিউম তো একদম এই মূল বিন্দু থেকে শুরু হয়ে এই ডান দিকে আসছে। তাহলে এই যে টিডিসির উপরে আমাদের যে ভলিউমটুকু আছে এটুকু আমরা কি বলি? এটুকু আমরা বলি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, ভিসি, ঠিক না? তাহলে এইটুকু কিন্তু আমরা ভি টু বলতেছি, তাই না? দেখেন এই যে 2 নম্বর পয়েন্ট, এটা কিন্তু ভি টু, আর এই যে এটা হলো 1 নম্বর পয়েন্ট, এটা ভি ওয়ান। তাহলে আমরা ভি টুটাকে বলতেছি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউম মানে এই ভলিউমে কিন্তু পিস্টন যাইতেই পারে না, এই ভলিউমে পিস্টন যাইতে পারে না ভাই। তাহলে আমাদের যে ভলিউম জুড়ে দেখেন এই যে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত, তাহলে এই ভলিউমটুকু কিন্তু যাওয়া আসা করতে পারে। তাহলে যে ভলিউমটুকু যাওয়া আসা করতে পারে তাকে আমরা কোন ভলিউম বলি ভাই, বলেন তো একজন? সোয়েপ্ট ভলিউম। হ্যাঁ, তাকে আমরা বলি হচ্ছে সোয়েপ্ট ভলিউম। আচ্ছা, সোয়েপ্ট। আর সিলিন্ডার যদি একটা হয় তাকে আমরা স্ট্রোক ভলিউম বলি, তাই তো? আচ্ছা, সোয়েপ্ট ভলিউম, সোয়েপ্ট ভলিউম। তাহলে এটাকে আমরা কি বলবো? ভি দেখেন এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত হলো আমাদের ভি ওয়ান, ভি ওয়ান, আর এইটুকু হলো আমাদের ভি টু। তাহলে এই টোটাল ভি ওয়ান থেকে আমি যদি ভি টুটা বাদ দিয়ে দিই তাহলে এই যে মাঝখানেরটুকু পাবো। দেখেন এই যে মাঝখানেরটুকু আমরা পাচ্ছি, এই টোটালটা থেকে এই যে এইটুকু আমরা বাদ দিয়ে দিব, তাহলে এই মাঝখানেরটুকু আমরা পাচ্ছি। এটি আমাদের স্ট্রোক ভলিউম বা সোয়েপ্ট ভলিউম। তাহলে এটা হবে ভি ওয়ান মাইনাস ভি টু। দেখেন এই টোটালটা হলো ভি ওয়ান, আর এই যে এইটুকু ছিল ভি টু। তাহলে বাদ দিয়ে আমরা এটা পেলাম সোয়েপ্ট ভলিউম অথবা স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম যদি সিলিন্ডার একটা হয় তাহলে সোয়েপ্ট ভলিউম আর স্ট্রোক ভলিউম সেম। আচ্ছা, তাহলে ক্লিয়ারেন্স ভলিউম এটা গেল। আচ্ছা, তারপরে দেখেন এই যে 1 থেকে 2 নম্বরে তাহলে উঠলো, 1 থেকে 2 নম্বর যে প্রসেসটা, এই প্রসেসটার নাম কি? এই প্রসেসটার নাম হলো, নাম হচ্ছে কি 1 থেকে 2, দেখেন এই যে 1 থেকে 2 তে ভাই কি কনস্ট্যান্ট? 1 থেকে 2 দেখেন এন্ট্রপি কনস্ট্যান্ট না? মানে 1 নম্বর পয়েন্টেও আমার এস এর মান যা, 2 নম্বর পয়েন্টেও এস এর মান আমার তাই। 1 নম্বর পয়েন্টে এস এর মান যা, 2 নম্বর পয়েন্টেও এস এর মান তাই। এস গেছে যে ডান দিকে, যে ডান দিকে আসতেছি। তাহলে এস এর মান কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এস এন্ট্রপি কনস্ট্যান্ট থাকলে আমরা তাকে বলি ধরেন আইসেন্ট্রপিক প্রসেস, আইসেন্ট্রপিক বা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। দুটাই বলতে পারি, আইসেন্ট্রপিকও বলতে পারি বা রিভার্সিবল অ্যাডিয়াবেটিকও বলতে পারি। তাহলে যদি আমরা আইসেন্ট্রপিক বলি তাহলে আইসেন্ট্রপিকের সাথে আমাদের হয় কম্প্রেশন হবে, না হয় কি এক্সপানশন হবে। এটা কম্প্রেশন, এটা এক্সপানশন। কেন কম্প্রেশন বলতেছি? কারণ ভলিউম কিন্তু কমে যাচ্ছে। দেখেন 1 নম্বর পয়েন্টে ভলিউম এই যে এতটুকু, আর 2 নম্বর পয়েন্টে ভলিউম আমার এই যে ছোট, তার মানে ভলিউম অনেক কমে গেছে, এই কারণে এটা কম্প্রেশন হয়েছে। তাহলে আমরা বলবো এই 1 থেকে 2 নম্বর প্রসেসটা আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। আবার এই যে 3 থেকে 4, এটা কিন্তু আবার আইসেন্ট্রপিক এক্সপানশন। দেখেন 3 থেকে 4এও এস এর মানটা কনস্ট্যান্ট, এখানেও যে এস এর মান, এখানেও সেম এস এর মান 3 নম্বর পয়েন্টে এবং 4 নম্বর পয়েন্টে সেম। তাহলে আমাদের এটা কিন্তু যে 3 থেকে 4 নম্বর প্রসেস ছিল আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। আর 2 থেকে 3 দেখেন প্রেসার কনস্ট্যান্ট, এই 2 নম্বর পয়েন্টেও প্রেসার এতটুকু, 3 নম্বর পয়েন্টেও এতটুকু, প্রেসার সেম। সো আমাদের এটা হলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আবার এই যে 4 থেকে 1 ভলিউম সেম, তার মানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস 4 থেকে 1। তো দেখেন তাহলে আমরা কিন্তু এই যে ভি টুটাকে বুঝলাম এটা ক্লিয়ারেন্স ভলিউম, আর এই ভি ওয়ান মাইনাস ভি টু হলো স্ট্রোক ভলিউম। তাহলে ভি থ্রিটা কি ভলিউম? ভি থ্রি দেখেন, ভি থ্রি কোনটুকু? এই 3 নম্বর পয়েন্টে এখান থেকে এই পর্যন্ত, এই যে এইটুকু। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কাট অফ ভলিউম। ভি থ্রিটা কি? কাট অফ ভলিউম। ভি থ্রিটা হচ্ছে কাট অফ ভলিউম, তাই তো? ভি থ্রিটা হচ্ছে কাট অফ ভলিউম। তাহলে এখন এখন আমি প্রবলেমটা একটু পরে দেখি কি বলছে দেখি। দেখেন একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কত? 16। তাহলে কম্প্রেশন রেশিও মানে কি? কম্প্রেশন রেশিও মানে হচ্ছে, দেখেন আমরা কিন্তু একটা সূত্র পড়ছি যে কম্প্রেশন রেশিও আরসি মানে হচ্ছে ভিএস প্লাস ভিসি ডিভাইডেড বাই ভিসি। এটা জানেন কিনা ভাই? হ্যাঁ, যে কম্প্রেশন রেশিও মানে কি? ভিএস প্লাস ভিসি, এটা হলো আমাদের কম্প্রেশন রেশিও। তাহলে উপরে কি আছে দেখেন, উপরে আপনার স্ট্রোক ভলিউম আছে এবং ক্লিয়ারেন্স ভলিউম আছে, দুইটার যোগফল।
তাহলে দেখেন ভিসি কোনটুকু, ভিসি কিন্তু এই যে এইটুকু, আর ভিএস কোনটুকু এইখান থেকে এইটুকু। তার মানে ভিএস প্লাস ভিসি মানে কিন্তু সোজা যে মূল বিন্দু থেকে এই 1 নম্বর পয়েন্ট পর্যন্ত, ঠিক কিনা টোটালটা। তার মানে উপরে আছে আপনার এই এইখান থেকে শুরু করে টোটালটা মানে ভি ওয়ান, না এই যে ভি ওয়ান মানেই তো ভিএস প্লাস ভিসি। তার মানে এই ভিএস প্লাস ভিসিকে আমরা লিখতে পারি ভি ওয়ান, কারণ ভি ওয়ান মানেই হলো আপনার এই যে ভিসি প্লাস ভিএস, ঠিক না? ভি ওয়ান মানেই হচ্ছে ভিসি প্লাস এই যে ভিএস একসাথে ভি ওয়ান। আর ভিসিটাকে আমরা কি বলতে পারি? ভিসিটাকে আমরা বলতে পারি এই যে এইটুকু ভি টু, ভি টু। তাহলে আমরা ভি টু লিখতে পারি। তাহলে খেয়াল করেন এই যে কম্প্রেশন রেশিও, এই কম্প্রেশন রেশিওটা হচ্ছে আমাদের ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু। তাহলে ভি ওয়ান বাই ভি টুর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হলো 16, এই যে কম্প্রেশন রেশিও দেওয়া আছে 16। তাহলে ভি ওয়ান বাই ভি টুর মান আমরা বলতে পারি 16। ভি ওয়ান বাই ভি টু কত? 16, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে কি বলেছে ভাই? প্রাথমিক তাপমাত্রা ও চাপের পরিমাণ। তাহলে প্রাথমিক মানে তো 1 নম্বর পয়েন্ট, এখান থেকেই তো শুরু হচ্ছে। তাহলে প্রাথমিক তাপমাত্রা তার মানে এই যে 1 নম্বর পয়েন্টের টি ওয়ান, এই যে এতটুকু টি ওয়ান। চাপের পরিমাণ মানে পি ওয়ান, মানে 1 নম্বর পয়েন্টে তাপমাত্রা টি ওয়ান, চাপের পরিমাণ পি ওয়ান, এগুলো দেওয়া আছে দেখেন। এই যে তাপমাত্রা টি ওয়ান দেওয়া আছে কত? তাহলে এখান থেকে ধরেন শুরু করলাম 16 নম্বরটা আর সি দিয়ে, হ্যাঁ। তো এখন তাপমাত্রা টি ওয়ান দেয়া আছে এবং চাপ পি ওয়ান দেয়া আছে। টি ওয়ান এর মান কত? 350 কেলভিন, 350 কেলভিন। আর চাপের পরিমাণ হচ্ছে 0.2 মেগাপ্যাসকেল, 0.2 মেগাপ্যাসকেল। তাহলে লিখে নিলাম। তারপরে কি দেয়া আছে? সর্বোচ্চ তাপমাত্রা 2500 কেলভিন। ভাই দেখেন তো, সর্বোচ্চ তাপমাত্রা, তাপমাত্রা তো আর পিভি ডায়াগ্রামে পাবো না, কারণ এখানে আছে প্রেসার আর ভলিউম। আমরা আসতে হবে টিএস ডায়াগ্রামে। তাহলে তাপমাত্রা সর্বোচ্চ কোনটা? 1 নম্বর পয়েন্টে, নাকি 2 নম্বর পয়েন্টে, নাকি 3 নম্বর পয়েন্টে, না 4 নম্বর পয়েন্টে? দেখেন দেখাই যাচ্ছে এটা কয় নম্বর পয়েন্টে? 3 নম্বর পয়েন্ট। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টে দেখাই যাচ্ছে সর্বোচ্চ। কারণ উপর দিকে যতই যাব আমার তাপমাত্রা তত, মানে তাপমাত্রা বোঝাচ্ছে উপরের দিকে। তাহলে 3 নম্বর পয়েন্টটাই সবার উপরে আছে। তাহলে টি থ্রি হলো আমাদের এই যে 2500 কেলভিন, কারণ আমাদের বলেছে যে সর্বোচ্চ এই যে তাপমাত্রা 2500 কেলভিন। তাহলে টি থ্রি হচ্ছে আমাদের 2500 কেলভিন দেয়া আছে, লিখে নিলাম। তারপরে কি বলছে? তারপরে বলছে কাট অফ রেশিও এবং তাপীয় দক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা কাট অফ রেশিও বের করব এবং আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে। সিপি দেখেন, সিপি, সিপি মানে এই যে পিতে প্রেশার না, মানে কনস্ট্যান্ট প্রেসারে আপেক্ষিক তাপ। সি দ্বারা বোঝাচ্ছে আপেক্ষিক তাপ, কিন্তু কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসারে আপেক্ষিক তাপ। এবং সিভি দেওয়া আছে মানে কনস্ট্যান্ট ভলিউমে আপেক্ষিক তাপ, মানে স্থির আয়তনে আপেক্ষিক তাপ এত কিলোজুল পার কেজি কেলভিন। তো আমাদের এইখানে এই যে কাট অফ রেশিও আসবে 2.35, দেখে এটা আসে কিনা। হ্যাঁ, তাহলে এই দেখেন এখানে আমাদের যে কম্প্রেশন রেশিও ছিল, এটা কিন্তু আমরা যে ভি ওয়ানকে ভাগ করছি ভি টু দ্বারা। তো সুতরাং আমরা যে কাট অফ রেশিওটা বের করব, কাট অফ রেশিও এখানেও আমরা ভাগ করব হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম দ্বারা। কাকে? ভি থ্রিকে। দেখেন এই যে ভি থ্রি আছে না, এইটুকু হলো ভি থ্রি, এইটুকু ভি টু। মানে এই টোটাল ভি ওয়ানকে যদি ভি টু দ্বারা ভাগ করি আমরা পাই হচ্ছে কম্প্রেশন রেশিও। খেয়াল রাখবেন এই কথাটা, টোটাল ভি ওয়ানটাকে এই যে ভি টু দ্বারা মানে ভিসি দ্বারা ভাগ করলে আমরা পাই কম্প্রেশন রেশিও। আর এই কাট অফ ভলিউমকে যদি আমরা ক্লিয়ারেন্স ভলিউম দ্বারা ভাগ করি আমরা পাই কাট অফ রেশিও। তাহলে উপরে থাকবে ভি থ্রি, দেখেন এই যে। আচ্ছা, তো যদি তাই হয় এখন আমাদের এটা আমরা কিভাবে বের করতে পারি? ভি থ্রি বাই ভি টুর ভ্যালু। আমাদের কি কাট অফ ভলিউম দেয়া আছে? আমাদের কি কাট অফ ভলিউম দেওয়া আছে? দেখেন তো, দেওয়া তো নাই। কম্প্রেশন রেশিও দেওয়া ছিল 16, প্রাথমিক তাপমাত্রা চাপ দেওয়া ছিল এত। তাহলে কিভাবে বের করা যেতে পারে? দেখেন তারপর সর্বোচ্চ তাপমাত্রা দেওয়া আছে এত, কাট অফ রেশিও এত এবং তাপীয় দক্ষতা তাহলে আমাদের বের করতে হবে। ভাই কেউ পারবেন এটা?
দেখেন তো আমরা কিভাবে বের করতে পারি কাট অফ রেশিওটা। দেন কাট অফ রেশিও তো এটুকু তো আমরা বুঝতে পেরেছি যে V3 ডিভাইডেড বাই V2 কিন্তু আমাদের হবে V3 ডিভাইডেড বাই V2। তো এখানে আমাদের এই যে V1 বাই V2 যে আছে একটা ভ্যালু, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। এখানে হচ্ছে আমার ভ্যালু দেওয়া আছে T1 350, T3 2500, T3 2500। ভাই এটা আমাদের যে একটা সূত্র ছিল, ওই সূত্র দিয়ে কি বের করা যাবে? কোনটা 1 2 কোনটা এই যে এ ধরনের একটা সূত্র ওটা মনে ছিল হয় সম্ভবত যে 1 V3 ইনটু V2 আর প্লাস, এটা কথা বলতেছেন এরকম একটা সূত্র? দেখেন আমরা চেষ্টা করি। আচ্ছা হ্যাঁ দেখেন 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা, এটা কোন প্রসেস ভাই? এটা কনস্ট্যান্ট প্রেসার না? হ্যাঁ কনস্ট্যান্ট প্রেসার। প্রেসার, আচ্ছা। কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার যদি হয় তাহলে আমাদের যে সূত্রটা আছে সেটা কি? সূত্রটা দেখেন, মূল যে সূত্রটা P1 V1 ডিভাইডেড বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এখানে প্রেসার তো কনস্ট্যান্ট, মানে প্রেসার আমাদের আসবে না, প্রেসার সেম হবে, বাদ যাবে। তাহলে আমাদের সূত্র কি হচ্ছে V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে এই জায়গাতে আমরা দেখেন V1 আর V2 এর ভ্যালু কিন্তু দেয়া আছে আমাদের। এই V1 কে আমি উপরে রাখি, এই V2 কে নিচে নিয়ে আসি। V2 কে নিচে নিয়ে আনলে আর এই T1 টা উপরে যাবে, T2 টা নিচে থাকবে। মানে এই দুইটা জায়গা আমরা ফিক্সড রাখছি দেখেন, যা ছিল। এটাকে অদল বদল করছি, T1 কে এখানে দিছি, V2 কে এখানে দিছি, এটা দেয়া যায় কারণ কোনাকুনি গুণ করলে একই ভ্যালু আসবে সবসময়। তাহলে এই যে V1 বাই V2 এর ভ্যালুটা কত? 18 কিন্তু এটা, তাই না? এই যে V1 বাই, সরি 16, V1 বাই V2 হলো 16। তাহলে আমরা পাচ্ছি কি দেখেন তো, T1 ডিভাইডেড বাই T2 আমরা কিন্তু 16 পেয়ে যাচ্ছি। 16 পাচ্ছি। তারপর T1 এর ভ্যালু দেওয়া আছে 350 কেলভিন। তাহলে 350 যদি হয় T2 16, তাহলে T2 এর ভ্যালু তো কম চলে আসে, 350 বাই 16। এটা তো হয় নাই, T2 এর ভ্যালু বেশি আসবে না? 1 নাম্বার থেকে 2 নাম্বার পয়েন্ট বেশি আসার কথা। এরকম হলো কেন তাহলে? ভাই ভুল হয়েছে নাকি কোথাও? V1 বাই V2 সমান হচ্ছে T1 বাই T2। আচ্ছা, কাট অফ রেশিও V3 বাই তাপীয় দক্ষতা। তাহলে কাট অফ রেশিও পেলে সে আমরা আগেটা আমাদের বের করাই লাগবে কাট অফ রেশিওটা, এবং রেজাল্টও বলা আছে 2.35। চাপের পরিমাণ রেশিও VS বাই VC, চাপের পরিমাণ। চাপটা বের করবো কিনা, পিয়ন দেওয়া আছে P2, চাইলে তো P2 বের হবেই তাই না? P2 আমরা বের করতেই পারি, চাপ কনস্ট্যান্ট। ভাই দাঁড়ান একটু সলিউশনটা দেখে নিই। এটা এটা কোন কোন বোর্ডে আসছে এটা? ওহো, বোর্ডও তো দেই নাই। কাট অফ রেশিও তাপের দক্ষতা। ভাই প্রবলেমটা তো মনে হয় আটকে যাচ্ছি, বুঝছেন? কিভাবে করা যায় কাট অফ রেশিওটা? কাট অফ রেশিও V3 বাই V2 16 প্রাথমিক তাপমাত্রা চাপের পরিমাণ এত। আচ্ছা 1 নাম্বার 2 নাম্বার পয়েন্টে যদি ভাই আমরা সূত্র অ্যাপ্লাই করি, কোন সূত্র হবে? 1 নাম্বার থেকে 2 নাম্বার প্রসেসটা তো আমাদের হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে
T2 বাই T1 সমান হচ্ছে V2 বাই ওহো ভাই দেখেন এখানে ভুল হয়েছে কোথায়, এখানে আমি যে অ্যাপ্লাই করছি এখানে দেখেন 1 আর 2 নাম্বার প্রসেস নিছি না, 1 নাম্বার আর 2 নাম্বার প্রসেস নিছি, এই যে V1 V2, তাহলে 1 থেকে 2 নাম্বার প্রসেস তো আমাদের হলো আপনার অ্যাডিবেটিক প্রসেস, আমার তো নেওয়া লাগবে হচ্ছে V2 V3, তাই না? এটা যদি নেই, এখানেই ভুলটা হয়েছে। দেখেন 1 থেকে 2 নাম্বার প্রসেসটা হলো আপনার আপনার ইয়াটা মানে অ্যাডিবেটিক, তাহলে অ্যাডিবেটিকে আপনার যদি প্রেশার কনস্ট্যান্ট হয় তাহলে সূত্র কি হয় দেখেন, তাহলে T2 বাই T1 V1 বাই V2 টু দি পাওয়ার কি গামা মাইনাস 1, এটা আমাদের একটা সূত্র, এটা আপাতত খেয়াল রাখেন, আমি যখন মানে প্রসেসটা পড়াই তখন এই সূত্রটা ভালো করে বোঝায় দেব, আপাতত খেয়াল রাখেন। T2 বাই T1 সমান হচ্ছে V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এই সূত্রটা কখন আমরা ইউজ করি যখন আমাদের প্রসেসটা আইসেন্ট্রপিক হয়, তো এইখানে দেখেন 1 থেকে 2 নম্বর প্রসেসটা আইসেন্ট্রপিক, দ্যাটস ওয়াই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, বাট এই সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, এখানে আমাদের কনস্ট্যান্ট প্রেশার প্রসেস 2 থেকে 3, সো আমরা 1 আর 2 এ দেখেন 1 দিছি আর 2 দিছি, অ্যাপ্লাই করা যাবে না এটা। তাহলে এখানে আসেন, তাহলে T2টা আমি বের করব, T1 কত দেওয়া আছে, T1 হচ্ছে আপনার 350 কেলভিন, তাহলে V1 কত দেওয়া আছে, V1 বাই V2 মানে তো এই যে 16 V1 বাই V2 মানে কম্প্রেশন রেশিও, তাহলে 16 যদি হয় 16 টু দি পাওয়ার গামার মান হলো 1.4 মাইনাস 1, তাহলে দেখেন যদি এখানে 16 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 করি ইন্টু 350, তাহলে আপনার আসতেছে 1061, তাহলে T2 এর ভ্যালু আসতেছে 1061, এটা ঠিক হইতে পারে, ঠিক না? এটা ঠিক আছে, ঠিক হইতে পারে, ঠিক আছে, T2 এর মানে এত, কারণ আমাদের T3 তো আরো বেশি আসবে 2500 কেলভিন, বুঝছেন এরকম। তাহলে এখন খেয়াল করেন, এই যে 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা এটা কিন্তু কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, তো কনস্ট্যান্ট প্রেশার প্রসেস হলে আমরা এই যে V3 বাই T3 ডিভাইডেড বাই V2 বাই T2 আমরা কিন্তু লিখতে পারি, যদি কনস্ট্যান্ট কি হয় প্রেশার প্রসেস হয়, শুধু প্রেশারটা আসবে না, শুধু প্রেশারটা আসবে না, তাহলে আমাদের এই যে V3 বাই V2, V3 কে আমি উপরে রাখলাম, V2 কে নিচে নিয়ে আসলাম, এটাই তো আমাদের হলো কাট অফ রেশিও, তাই না ভাই? একটু খেয়াল করে দেখেন, এই যে কাট অফ রেশিও V3 বাই V2, হ্যাঁ দেখেন এই যে V3 এই টোটালটা, V2 এই ছোটটা, এটাই কাট অফ রেশিও, তাহলে এই V3 বাই V2 এর ভ্যালুটা বের করলে আমাদের হয়ে যাবে, তাহলে নিচে আছে T2, আর এই যে V2 কে এখানে নিয়ে আসছি, আর T3 কে তাহলে উপরে নিতে হবে আমার, তাহলে T3 বাই T2, তাহলে T3 এর ভ্যালু কত, এই যে 2500 কেলভিন T3 সর্বোচ্চ তাপমাত্রা 2500, তাহলে T2 কত 1061, দেখে এবার মনে হয়ে গেছে, তাহলে 2500 ডিভাইডেড বাই 1061 2.36, 2.36, তাহলে এই V3 বাই V2 কেন লিখবেন, সুতরাং কাট অফ রেশিও কমা V3 বাই V2 সমান 2.36, তাহলে এটাই কিন্তু অ্যান্সার, এর কোনো একক নাই, মিলছে? হ্যাঁ 2.35। ভাই অন্য মনস্কা ছিলাম বুঝছেন, এই জন্য এই যে সূত্রটা অ্যাপ্লাই করতে ভুল হয়ে গেছে, কারণ একটু দেখেন একটু ভুল হলে কিন্তু ম্যাথ হবে না, আমার 2-3 নাম্বার প্রসেসটা ছিল কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, তাহলে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস হলে আমার কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় সেটা আমার জানা লাগবে, আবার 1 থেকে 2 নাম্বার ছিল আমার অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস হলে তো আর কনস্ট্যান্ট প্রেশারের সূত্র দিয়ে হবে না, এটা ছিল কনস্ট্যান্ট প্রেশারের সূত্র, যে V1 বাই T1 সমান V2 বাই T2, তাহলে এটা হবে না। ভাই বুঝেছেন কি না একটু বলেন দুইজন। বুঝছি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের প্রবলেমটাতে চলে যাই, একটু সময় লাগলো এটা। আচ্ছা সমস্যা নাই ভাই। তাহলে এটা 17 নাম্বারটা দেখি কি বলছে। 17 নাম্বারটা হচ্ছে একটি হিট ইঞ্জিন, দেখেন হিট ইঞ্জিন কেন বলা হয়, ইঞ্জিনকে হিট ইঞ্জিন কেন বলা হয়, এটা কি বলতে পারবেন হিট ইঞ্জিন কেন ভাই বলা ওটার মনে হয়? একটা অপশন ছিল। ও এটা হচ্ছে দেখেন ইঞ্জিন মানে কি, ইঞ্জিন মানে তো এটা ফুয়েল দিয়ে চলবে তাই না, ফুয়েল, এখন এই ফুয়েলের ভিতরে থাকে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি, তো এই রাসায়নিক শক্তিকে ব্যবহার করে ইঞ্জিন
ইঞ্জিন প্রথমে আপনার হিট এনার্জি তৈরি করে। হিট এনার্জি, এই হিট এনার্জি মানে মানে মাঝপথে তৈরি হয় হিট এনার্জি। মানে ফুয়েলের কেমিক্যাল এনার্জিকে ইঞ্জিন ট্রান্সফর্মস ইনটু থার্মাল এনার্জি অর হিট এনার্জি, মানে থার্মাল এনার্জিও যা হিট এনার্জিও তাই, থার্মাল এনার্জিতে কনভার্ট করে বা হিট এনার্জিতে কনভার্ট করে। ইঞ্জিন পরবর্তীতে এই হিট এনার্জিকে কাজে লাগিয়েই আপনার মেকানিক্যাল এনার্জি তৈরি করে। এই কারণে ইঞ্জিনকে হিট ইঞ্জিন বলা হয়। বুঝছেন, এই ইঞ্জিনগুলোকে হিট ইঞ্জিন বলা হয়। ভাই মনে রাখবেন। আচ্ছা, তো এখানে বলতেছে একটি হিট ভাই ইঞ্জিন। 16 নম্বরে একটা হ্যাঁ বলেন, 16 নাম্বার। তাপীয় ও দক্ষতা হ্যাঁ কি বের হ্যাঁ করেছেন ভাই, 16 সরি সরি নম্বরের? সরি সরি। তাহলে কি বলছে, তাপীয় দক্ষতাও আমার বের করা লাগবে। তাহলে তাপীয় দক্ষতা বের করতে হলে এটা যে ডিজেল ইঞ্জিন, এটা তো লেখাই আছে। তাহলে ডিজেল ইঞ্জিনের তাপীয় দক্ষতার সূত্র কি, আগে লিখে ফেলি দেখেন। তাহলে তাপীয় দক্ষতা ইটা ডিজেল, ডিজেল দ্বারা বুঝাইলাম ডিজেল ইঞ্জিন, আর এটা হলো ডিজেল ইঞ্জিনের ইফিসিয়েন্সি। তাহলে এটা সূত্রটা কি, 1-1/RC, মানে সিতে কম্প্রেশন আর তে রেশিও, কম্প্রেশন রেশিও গামা মাইনাস 1, এটুক তো হবেই। এবং এটুক কিন্তু অটো সাইকেলেরটাও সেম। থার্ড ব্র্যাকেট দিবেন রো টু দি পাওয়ার গামা মাইনাস 1, রো টু দি পাওয়ার গামা মাইনাস 1, তারপরে গামা ইন্টু রো মাইনাস 1। দেখেন, এটা হলো আমাদের ডিজেল ইঞ্জিনের এফিসিয়েন্সির ফর্মুলা। তাহলে এখানে 1 আছে, শুরুতে 1 দিলাম, এই যে 1। কম্প্রেশন রেশিও কত দেওয়া আছে, 16 দেওয়া আছে, দেখেন 16। আর গামার ভ্যালু হচ্ছে 1.4, যদি দেয়া থাকে ভাই গামার 16। ভ্যালু, গামার ভ্যালু যদি দেয়া থাকে সেক্ষেত্রে গামার ভ্যালু কিন্তু আমরা সেটাই লিখব, না হলে আমরা 1.4 লিখব, কারণ এই 1.4টা হচ্ছে বাতাসের গামা। মাইনাস কত, 1। থার্ড ব্র্যাকেট দিলাম, এই রোটা কি, রোটা ছিল কাট অফ রেশিও, এই যে কাট অফ রেশিও রো মানেই হচ্ছে V3/V2। তাহলে রো এর ভ্যালু কত আসছে, 2.36। তাহলে 2.36, গামার ভ্যালু 1.4, 1 হলো 1 মাইনাস 1, আবার নিচে আছে গামা 1.4, রো হলো 2.36 মাইনাস 1, থার্ড ব্র্যাকেট। দেখে এবার মিলে কিনা অ্যান্সারে। তাহলে চাইলে এই টোটালটাই আপনি এই ক্যালকুলেটরে তুলতে পারেন, অথবা এই সাইডটা করে করে আসতে পারেন। আমি টোটালটা তুলে দেই, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 16 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 ব্র্যাকেট 2.36 টু দি পাওয়ার, ভুল হচ্ছে খালি, 1.4 মাইনাস 1 নিচে ডিভাইডেড বাই 1.4 ব্র্যাকেট 2.36 মাইনাস 1 ব্র্যাকেট, লাস্টে আরেকটা ব্র্যাকেট দিলাম 0.5968। যেহেতু এটা ইফিসিয়েন্সি 100 দ্বারা গুণ করব, পার্সেন্টেজে নিয়ে যাব 59.68%, 59.68%। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। দেখেন তো মিলছে কিনা। হ্যাঁ, 59.59% আমাদের আছে 68%। ওই যে এক কম বেশি হয়েছে, তো এখানে 35, আমরা নিচ্ছি 36, এই কারণে। ভাই তাহলে পারবেন তো নাকি? তো সূত্রগুলো কিন্তু আমি দিয়ে দিছি ভাই, দেখেন এই যে এটার সূত্রগুলো আমি এখন সবগুলো সূত্র এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। এই যে ডিজেল ইঞ্জিনের দক্ষতা 1-1/RC টু দি পাওয়ার গামা মাইনাস 1, রো টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইন্টু রো মাইনাস 1। ঠিক আছে, আবার এই যে পেট্রোল ইঞ্জিনেরটাও আছে। ইঞ্জিনিয়ারের সিসি বোঝাই দিছিলাম, ইঞ্জিনিয়ারের সিসিটা হলো ইঞ্জিনের স্ট্রোক ভলিউমটা, সিসি বলতে স্ট্রোক ভলিউমটা। তারপরে যেখানে দুইটা ফিগার আছে, পিভি ডায়াগ্রাম অ্যান্ড টিএস ডায়াগ্রাম অফ অটোসাইকেল, অটোসাইকেলের এইটা। তারপরে এপাশে আছে আপনার যে ডিজেল সাইকেলের যে চিত্রটা, সরি ডিজেল সাইকেলের চিত্রটা। তারপরে আরও দুইটা সূত্র আছে, ইন্ডিকেটেড পাওয়ার আর হচ্ছে ব্রেক পাওয়ার।